Hello dear students, welcome to my channel and welcome to my class. সকলকে নমস্কার এবং অনেক অনেক ওয়েলকাম আমার ক্লাসে, আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি আপনারা সকলে আমাকে সঠিকভাবে দেখতে এবং শুনতে পাচ্ছেন, শুনতে এবং দেখতে পাচ্ছেন। আজকের ক্লাসটি একটা ইন্টারেস্টিং ক্লাস নিয়ে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু ক্লাসেস এবং টপিকের মধ্যে আজকের টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত ভাবে আগে একটু আমার পরিচিতি দিয়ে নিই যে আমি কে বা কি। কারো কাছে নতুন, কারো কাছে পুরনো একজন ব্যক্তিত্ব হতে পারি। তো সেক্ষেত্রে আমার বলে রাখা প্রয়োজনীয়তা বলে আমার মনে হয় যে আমি সাধারণত ভাবে আপনাদের কিভাবে সাহায্য করতে পারি। আমি সাধারণত আপনাদের বাংলা এবং সিডিপি বিষয়টা পড়িয়ে থাকি। আমি নন্দিতা ঘোষ। আমার চ্যানেলের নাম বি ইয়োরসেলফ বাই নন্দিতা ঘোষ। একেবারে নিজের মতো হয়ে ওঠার একটা চ্যানেল। আশা করছি আপনাদের চ্যানেলের ক্লাসগুলো প্রত্যেকটাই হেল্প করবে এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখার যে এই চ্যানেলটি অবশ্যই ফ্রি অফ কস্ট বাংলা এবং সিডিপি ক্লাস করানো হয়ে থাকে এবং আমি আপনাদের বাংলা এবং সিডিপি ক্লাস করিয়ে থাকি। একটু দেখবেন বাংলা এবং সিডিপি ক্লাস করানো হয়ে থাকে। আশা করছি সকলে ভালো আছেন এবং এই চ্যানেলের উদ্দেশ্য কোনোভাবে কোনো পেইড ব্যাচকে প্রমোট করা নয় বা কোনো ধরনের কোনো প্রমোশনাল সামথিং কিছু নয়, কোনো বিজনেস ওরিয়েন্টেড নয়। এই ক্লাসটি শুধুমাত্র আমার ইচ্ছে এবং আমার স্টুডেন্টদের কাছে সরাসরি পৌঁছে যাওয়ার একটা রাস্তা মাত্র এবং অন্যান্য যারা নতুন আমার সাথে যুক্ত হবে তাদেরকে সাহায্য করার একটা দিক মাত্র। সকলকে অনেক অনেক ওয়েলকাম আজকের ক্লাসে। একটু প্রত্যেক দিনের শিডিউল অনুযায়ী হয়তো সম্ভব হচ্ছে না মেনটেন করা আমার বিভিন্ন জায়গায় ক্লাস থাকার কারণে। আমি তবুও প্রত্যেক সপ্তাহে 3টে করে ক্লাস আপনাদের দেওয়ার চেষ্টা করছি, সেটা রেকর্ডেড ভার্সনই দেওয়ার চেষ্টা করছি। কারণ টেকনিক্যাল দিক থেকে আমি একটু অজ্ঞই বলতে পারেন, সেখানে আমার পক্ষে সম্ভব হয় না যে ইউটিউব এবং রেকর্ডেড ভার্সন প্রত্যেকটাকে ম্যানেজ করে ক্লাস করা। একদিন দুদিন করেছিলাম, তারপরে থেকে আর সেভাবে সম্ভব হয়নি। চেষ্টা করবো পরবর্তী সময় বিষয়টুকুকে আরো একটু বেশি বুঝে নিয়ে তারপর করার। যাই হোক, অনেকটা কথা হলো, চলে আসছি ক্লাসের কথায়। আজকে যে ক্লাসটা আমরা করাবো সেটা বাংলার ক্লাস। আপনারা দেখতে পাচ্ছেন এখানে টপিক বাংলা রয়েছে। এটা বাংলা অবশ্যই গ্রামারের একটা ক্লাস এবং এটি যে টপিকের উপর ক্লাস হবে সেটা হচ্ছে বাচ্চের ক্লাস। আরেকটা বিষয়, এটা আমাদের 10 নম্বর ক্লাস, অর্থাৎ এর আগে 9টি ক্লাস হয়ে গেছে। অবশ্যই সেটা গ্রামারের উপর, কিছু গ্রামার প্র্যাকটিসের উপর। আশা করছি আপনার প্রত্যেকটা এক্সাম যেখানে বাংলা রয়েছে সেই প্রত্যেকটা জায়গায় আপনার এই ক্লাসগুলো আপনাকে হেল্প করবে। বলে রাখি এই ক্লাসগুলো কিসের কিসের জন্য উপযোগী হতে পারে। WBSLST অর্থাৎ 2025 আমাদের যে পরীক্ষাটি হতে চলেছে বা হবে, WB টেটের ক্ষেত্রে, এসটেটের ক্ষেত্রে যেটা আমাদের বিহার রাজ্যে হচ্ছে অর্থাৎ আমাদের পার্শ্ববর্তী রাজ্যে। তারপরে বিপিএসসি, বিহারের আরো একটি বড় পরীক্ষা বিপিএসসি 4.0। এখানে হাজারে হাজারে ছেলে বিহারে গিয়ে শিক্ষকতা চাকরির জন্য নিজেদের চেষ্টাকে করে চলেছেন। তাদের জন্য পিএসসি মিস্ট্রেস এবং মিস্ট্রেস এছাড়াও মিসেলিনিয়াস পরীক্ষার ক্ষেত্রে কিছু গ্রামার এসে থাকে, সেক্ষেত্রেও আপনাকে এই ক্লাসগুলো হেল্প করবে। এছাড়া বিভিন্ন আরো অন্যান্য কম্পিটিটিভ এক্সাম, যেমন আপনার ডাব্লিউবি পঞ্চায়েত হতে পারে, এছাড়া আরো বিভিন্ন কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এক্সাম হতে পারে, সিটেট হতে পারে যেখানে আমরা আপনার বাংলা সাবজেক্টটি রয়েছে, সে প্রত্যেকটা জায়গায় বাংলা বা সিটিপি যে কোনো ক্লাসগুলো উপযোগী হবে। বাংলা ক্লাসগুলো মূলত আজকে যে যে বিষয়ের জন্য উপযোগী আমি আপনাকে সেগুলো বললাম। ক্লাস কি কি বার হয়, অনেকে নতুন হতে পারে, একটু বলে দিই ক্লাস কি কি বার হতে চলেছে আমাদের। আমরা সাধারণত ভাবে বুধবার দিন, আমরা সাধারণত ভাবে শুক্রবার দিন এবং থার্ড হচ্ছে আমরা শনিবার দিন ক্লাসটি নিয়ে থাকি দুপুর 2টোর সময়। কটার সময়? আমি কিন্তু দুপুর 2টোর সময় আপনাদের লাইভ ভার্সন বা রেকর্ডেড ভার্সনে ক্লাস কিন্তু আপলোড করে থাকি। ঠিক আছে, বোঝাতে পারলাম? এই চ্যানেলে নির্দিষ্টভাবে বুধবার দিন, শুক্রবার দিন এবং শনিবার দিন আমরা লাইভ ভার্সন বা রেকর্ডেড ভার্সনে ক্লাস কিন্তু আমি আপলোড করে থাকি আপনাদের জন্য। বলে রাখি আপনাদের বুধবার দিন সাধারণত আমি সিডিপিটি করিয়ে থাকি, শুক্রবার দিন বাংলা করিয়ে থাকি বা যে কোনো একদিন হতে পারে শনিবার দিন যে কোনো একটি সাবজেক্টের উপর এক্সারসাইজকে আমরা কমপ্লিট করে থাকি বা এক্সাম ওরিয়েন্টেড কোনো প্রশ্নপত্রকে সলভ করে থাকি। অনেকটা জানা পরিচিতির জায়গা হলো বা সরাসরি ভাবে প্রবেশ করা যাক বাচ্চের টপিকে। বাচ্চা আমাদের জন্য একটি নতুন টপিকে বলতে পারে, কারণ সাধারণত ভাবে বাচ্চার আলোচনা ইন্টারনেটে বাংলার উপরে সেভাবে নেই। বাচ্চার উপর আমাদের অনেকের দখল থাকতে পারে, আমরা ছোটবেলা থেকে পড়েছি, আবার অনেকের কাছে নতুন হতে পারে, নতুন করে আরো একবার শিখে নিই এবং জেনে নিই। সবচেয়ে উল্লেখযোগ্য কথা হচ্ছে এই ক্লাসটি
অর্থাৎ বাচ্চার ক্লাসটি বাংলা ব্যাকরণের ক্ষেত্রে আমি আর কোথাও কোনো জায়গায় করাইনি। এটা আমার চ্যানেলের জন্য একটা প্লাস পয়েন্ট, বা বলতে পারেন যে আমার চ্যানেলে যারা রয়েছেন তাদের জন্য একটা প্লাস পয়েন্ট, যারা নতুন ভাবে আজকে বাচ্চাকে শিখবে। আপনারা জানেন আমি যখনই কোনো একটা টপিককে নিয়ে থাকি না কেন সেটাকে একটু ইউনিক ভাবে প্রেজেন্ট করার চেষ্টা করি, এবং চেষ্টা করি সেটা আমার এবং আপনার জন্য দুটোর জন্যই যেন সহজ হয়। আমার শেখানোর জন্য সহজ হয়, আপনার শেখার জন্য সহজ হয়। ঠিক তেমনই ভাবে আপনি পরবর্তীকালে শেখাতে গেলে এই ফর্মটা আপনি ব্যবহার করতে পারেন। তবে সকলকে রিকোয়েস্ট থাকবে, আমি যে টপিকটাকে যেভাবে প্রেজেন্ট করেছি সেটাকে কেউ যেন কপি পেস্ট না করে সরাসরি ভাবে প্রেজেন্ট না করে, বুঝে আপনি নিজের মতো করে প্রেজেন্ট করতে পারেন। আমরা শেখার জায়গাটাকে ফোকাস করি, অর্থাৎ লার্নিং এর জায়গাটাকে। আশা করছি আপনার সহজ হবে বুঝতে। আরো একবার বাচ্চা আপনাদের জন্য, আপনি কি জানেন বাচ্চ কি জিনিস হয়ে থাকে? আমরা সাধারণত বাচ্চ কথাটা বলে থাকি, বাংলায় আমাদের কাছে তেমন ভাবে পরিচিতি না হলেও বাচ্চ কিন্তু ইংরেজির ক্ষেত্রে আমাদের কাছে ভীষণ পরিচিত। আসলে বাচ্চ কিন্তু আমাদের ভয়েসের ফর্মকে বলা হয়ে থাকে ইংরেজিতে। তো সেক্ষেত্রে তুমি খুব সহজে বুঝতে পারবে যে বাচ্চ জিনিসটা কি। আমরা কথা বলার ধরনকে বিভিন্ন ভাবে ব্যবহার করে থাকি, ঠিক আছে? এবারে কোনো কোনো বাক্যের ক্ষেত্রে দেখবে সেখানে ক্রিয়ার প্রাধান্য থাকে, কোনো কোনো বাক্যের ক্ষেত্রে সেখানে কর্মের প্রাধান্য থাকে, কোনো কোনো বাক্যে দেখবে এই ক্রিয়ার থাকলেও কর্ম কিন্তু থাকে। এবারে অনেকের হঠাৎ করে প্রশ্ন হতে পারে যে হঠাৎ করে ক্রিয়া কর্মের ব্যাপারটা নিয়ে আমি বড্ড জটিল হয়ে যাচ্ছি ম্যাডাম। যদি ক্রিয়া শব্দটিকে না বুঝে থাকো, আমি বলে রাখি, ক্রিয়া কোনো কাজকে বোঝানো হয়ে থাকে। যে কোনো কাজ, তুমি শুতে পারো, তুমি ঘুমাতে পারো, তুমি হাঁটতে পারো, চলতে পারো, তুমি দৌড়ে বেড়াতে পারো, তুমি খাবার খেতে পারো, তুমি পড়াশোনা করতে পারো, তুমি ফাঁকি মারতে পারো, রিলস দেখতে পারো, হোয়াট এভার ইট ইজ। বাংলার ভাষা আমরা এই কাজগুলোকে আমরা ক্রিয়া বলে থাকি। কি বলে থাকি? ক্রিয়া বলে থাকি। কি বলছে দেখো, ক্রিয়ার সঙ্গে কর্তার এবং কর্মের প্রভৃতির অন্যজনিত বাচন ভঙ্গিকে, বাচন মানে কথা বলার যে ভঙ্গি থাকে, তাকে আমরা সাধারণত ভাবে বাচ্য বলে থাকি। একটু ভারী বাংলা হয়ে গেল। আমি বলতে চাইছি আমাদের যে কথা বলি আমরা প্রত্যেকটা সেন্টেন্সকে তো একইভাবে প্রকাশ করি না, বিভিন্ন ভাবে বলার ভঙ্গি থাকে। তাতে কোথাও কোথাও দেখা যায় ক্রিয়া প্রাধান্য লাভ করে, মানে কোথাও গিয়ে কর্তা উপর ডিপেন্ড করে ক্রিয়া করছে। আমি হেঁটে যাব, এটা আমি, আমি মানে কি? আমি হচ্ছে কর্তা যিনি কাজ করছেন। আমি বেসিক্যালি বিষয়গুলোকে বোঝাতে বোঝাতে যাব। তো আমাদের যখন কোনো কোনো বাক্যের ক্ষেত্রে দেখা যায় যে সেখানে কর্তা প্রধান রয়েছেন, কোনো কোনো জায়গায় কর্ম প্রধান রয়েছেন, কোনো কোনো জায়গায় কর্তা কিন্তু থাকলেও সেখানে কিন্তু কর্মটা থাকছে না। যদি দেখা যায় সেখানে কর্ম না থাকে তাহলে সেটা কিন্তু ভাববাচ্য হয়। মূলত ভাবে আমাদের যে এই যে কথা বলার একটা ভঙ্গি, যেখানে দাঁড়িয়ে ক্রিয়ার সঙ্গে মূলত আমরা কর্তা এবং কর্মের সম্পর্ককে বোঝানোর চেষ্টা করি বা ব্যাখ্যায়িত হতে পারে বা করতে পারি, এরকম একটা জায়গাকে আমরা বাচ্য বলি। বোঝাতে পারলাম? আমরা বাচ্যকে তিন ভাবে দেখতে পারি, কর্তৃবাচ্য, কর্মবাচ্য এবং ৩ নম্বরে ভাববাচ্য। বোঝাতে পারলাম? কর্তৃবাচ্য, কর্মবাচ্য এবং আমাদের ভাববাচ্য। একটু কর্তা এবং কর্মে চলে আসি। অনেকের সমস্যা হতে পারে কর্তাকে, যিনি কাজ করেন আমাদের একটি বাক্যে, যিনি বাক্যে কাজ করেন। আমি এই যে কথা বলছি তোমাদের সাথে, আমি তোমাকে বোঝাচ্ছি বা তুমি যে বুঝতে পারছো, এই দুটোই কিন্তু ক্রিয়া বা কাজ। আমি যদি বলি তুমি শুনছো, আমি এই যে তুমি শুনছো এই কথাটা আমি বললাম, তার মানে তুমি শোনার কাজটা করছো। কিন্তু আমি যে বলছি আমিও কিন্তু কাজ করছি। যে কাজ করেন তিনি হচ্ছেন গিয়ে বাক্যের কর্তা। বোঝাতে পারলাম আমি? যিনি কাজ করছেন তিনি কর্তৃকারক তথা বাক্যের কর্তা। বোঝাতে পারলাম? এইবারে কে দিয়ে প্রশ্ন করলে তুমি এই কর্তৃকারককে পেতে পারো। আর সেকেন্ড যেটা, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা সাধারণত ভাবে কর্মকে পেয়ে থাকি। আমি যদি বলে থাকি যে আমি বই পড়ছি, আমি বই পড়ছি, আমি যদি এইটা একটা উদাহরণ নিয়ে থাকি, খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। আমি বই পড়ছিতে আমি এখানে ক্রিয়া করছি, আমি বই পড়ছি। পড়াটা একটা কাজ, ঠিক আছে? যে ক্রিয়া করছে তিনি হচ্ছেন গিয়ে আমাদের কর্তা, অর্থাৎ আমি হচ্ছি কর্তা। এবং কি পড়ছি দেখো, কি পড়ছি দিয়ে যদি প্রশ্ন আসে বা প্রশ্ন যদি করো, তার যদি তুমি উত্তর পাও, ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে বাক্যে যদি তুমি উত্তর পাও, তাহলে অবশ্যই সেটা কিন্তু আমাদের কর্ম হয়ে যাবে, ঠিক আছে? তাহলে বই কি হলো? কর্ম। আমি কি পড়ছি? আমি বই পড়ছি। আমি কোথায় যাচ্ছি?
আমি যদি বলি আমি পুনায় যাচ্ছি, আমি যদি এই কথাটি বলে থাকি, মনে রাখবে কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করি, যে শব্দ বা শব্দগুচ্ছ বা পদগুচ্ছ আমরা পাই তাকে কিন্তু আমরা কর্ম করবো। কারক করলে বিষয়টা আরো বেশি ক্লিয়ার হবে। আশা করছি প্রত্যেকটা শব্দকে আমি তোমাদের ভেঙে বোঝাতে পেরেছি। ছোট্ট সেশন নেব, কিন্তু কম্প্যাক্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। বাচ্চ তাহলে কি হলো, আমাদের ক্রিয়ার সঙ্গে আমাদের যে কাজ রয়েছে তার সঙ্গে কর্তা এবং কর্মের যে ধরনের একটা বাচন ভঙ্গিগত সম্পর্ক রয়েছে বা অন্যজনিত বাচন ভঙ্গি রয়েছে, যে বাচন ভঙ্গি বলার যে ভঙ্গি রয়েছে তাকে কিন্তু আমরা বাচ্য বলছি। একে আমরা 3 ভাবে দেখছি। অনেক অনেক বইয়ে, পুরনো যে বইগুলো রয়েছে তাতে তুমি 4 ভাগেও দেখতে পারো। অর্থাৎ কোথাও গিয়ে কর্মকর্তী বাচ্য কিন্তু তোমরা পেতে পারো, ঠিক আছে। কিন্তু আমরা এখানে মূলত 3টে ভাগে ভাগ করব। আমাদের কর্তৃবাচ্য ভাগ করব, কর্মবাচ্যে ভাগ করব এবং ভাববাচ্যকে ভাগ করব। এই 3টে নিশ্চয়ই নিয়ম কানুন কিছু কিছু রয়েছে। আমি সাধারণতভাবে নিয়মগুলো বলার চেষ্টা করলেও তোমাকে আমি একটা চার্টের মাধ্যমে বিষয়টা প্রেজেন্ট করার চেষ্টা করব। কর্তৃবাচ্যের ক্ষেত্রে একটি চার্ট, কর্মবাচ্যের ক্ষেত্রে একটি চার্ট এবং ভাববাচ্যের ক্ষেত্রে কোথায় কিভাবে পরিবর্তন হচ্ছে সেটুকুনি তুমি দেখলেই বুঝতে পারবে। বাচ্যের ক্ষেত্রে আমাদের কি আসে বলতো, আমরা কিভাবে বাচ্যকে নির্ণয় করব, অর্থাৎ কোন বাচ্যে রয়েছে, বাক্যের ক্ষেত্রেও এটা, বাচ্যের ক্ষেত্রেও তাই। কোন বাক্যে রয়েছে বা বাচ্যে রয়েছে সেটা আমাদের আগে ডিসাইড করতে হবে, যে নির্দিষ্ট আমাকে যদি এই শব্দটা দিয়ে থাকে তাহলে আমাকে এটা কোন বাচ্যে রয়েছে সেটা দেখতে হবে। এবং সেখানে কি দেখতে হবে, প্রথমে যে আমাদের কর্তায় কোন বিভক্তি রয়েছে। বিভক্তি অনেক বেশি ডিপেন্ড করে। একটু সরাসরি ভাবে আগে একটু এই বিষয় বেসিক বিষয়গুলো দেখে নি। কি বলছে, যে বাচ্চে কর্তৃপদী বাক্যের প্রধান এবং ক্রিয়া কর্তার অনুগামী, ক্রিয়া কর্তার অনুগামী তাকে আমরা কর্তৃবাচ্য বলি। অনেক সময় প্রশ্ন এসে থাকে যে আমাদের কর্তৃবাচ্যের ক্ষেত্রে কর্তা আমাদের ক্রিয়া কার অনুগামী, কর্তা কিন্তু এই ক্রিয়া কিন্তু কর্তার অনুগামী। এভাবে কিন্তু প্রশ্ন এসে থাকে লাইন ধরে। বিপিএসসি যদি তো পরীক্ষার ক্ষেত্রে বা এসএলএসটি পরীক্ষার ক্ষেত্রে আমরা এই ধরনের প্রশ্ন বা প্রশ্নপত্র কিন্তু পেতে পারি, ঠিক আছে। তাই আমাদের কিন্তু সংজ্ঞার ক্ষেত্রেও নজর দিতে হবে কোথায় কি কি পরিবর্তন হচ্ছে। কর্তায় প্রথমা বিভক্তি দেখতে পারবে। কর্মে যদি থাকে, যদি কর্ম থাকে তাহলে তুমি তাতে দ্বিতীয়া বিভক্তি দেখতে পারবে। বুঝতে পারলে কি বললাম? কর্তায় প্রথমা, প্রথমা মানে কি, প্রথমাতে তোমরা জানো কোনো বিভক্তি হয় না, প্রথমাতে আমরা শূন্যকে পাই, অর্থাৎ শূন্য বিভক্তিকে পাই। কর্মের ক্ষেত্রে কি দেখবো, কর্মের ক্ষেত্রে দ্বিতীয়া বিভক্তি কিন্তু আমরা দেখতে পারবো যদি থাকে। মনে রাখবে কর্তৃবাচ্যে যদি কর্ম থাকে তাহলে সেটা কর্মবাচ্যে রূপান্তরিত হওয়া সম্ভব, যদি কর্ম না থাকে তাহলে সেটা ভাববাচ্যে রূপান্তরিত হয়। আসছি, ধীরে ধীরে বুঝতে পারবে আমি কি বোঝানোর চেষ্টা করছি। প্রথমে আমরা কর্তৃবাচ্য তাহলে কাকে বললাম, যে বাচ্যে কর্তৃপদই প্রধান এবং বাক্যে কিন্তু ক্রিয়া সেই কর্তার অনুগামী হয়েছে, অর্থাৎ কর্তার অনুগামী হয়ে নিজের চলন প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাকে আমরা কর্তৃবাচ্য বলবো। এবং সেখানে কর্তায় প্রথমাকে দেখবো এবং কর্ম যদি থাকে তাহলে তাতে দ্বিতীয়া বিভক্তি দেখতে পারবো। এজন্য আমাদের বিভক্তিগুলো ক্লিয়ার থাকা দরকার। তুমি জানবে যে আমাদের যে কারক রয়েছে সেখানে কিন্তু আমরা বিভক্তিগুলোকে পাই। তোমরা জানো কর্তৃকারক, করণ কারক, কর্মকারক, আমাদের অপাদান কারক, অধিকরণ কারক, নিমিত্ত কারক, এই ধরনের কারকগুলো হয়ে থাকে। কর্তৃর ক্ষেত্রে আমরা দেখবে যে শূন্য বিভক্তিকে পাই, কর্মের ক্ষেত্রে র বা এর বিভক্তিকে পাই আমরা। নিমিত্ত বলছি কেন, করণ কারকের ক্ষেত্রে দ্বারা দিয়ে কর্তৃক এই ধরনের বিভক্তি বা অনুসর্গগুলোকে পাই। এগুলো তোমাদের কিন্তু জেনে রাখতে হবে। আমি পড়িতেছি, দেখো এই পড়িতেছি ক্রিয়াটি কিন্তু আমি দ্বারা নির্ধারিত হচ্ছে। ক্রিয়া কি হচ্ছে, কর্তার অনুগামী রূপে প্রকাশিত হচ্ছে। তার মানে কি হলো, অবশ্যই আমাদের এটা কর্তৃবাচ্য হলো। কেন কর্তৃবাচ্য হলো, কারণ আমাদের প্রথমত যে জিনিসটা, এটা তোমাদের ভীষণ লক্ষণীয়, কিভাবে দেখবো বুঝবো কোনটা কোন আমাদের বাচ্চার মধ্যে পড়ছে। প্রথমে কি দেখতে হবে, আমাদের যে কর্তা আছে তার সাথে কি বিভক্তি আছে। কর্তার সাথে কি শূন্য বিভক্তি আছে? যদি শূন্য বিভক্তি থাকে তাহলে অবশ্যই সেটা কর্তৃবাচ্য। কি বললাম, যদি শূন্য বিভক্তি থাকে, অর্থাৎ আমাদের কর্তার মাঝে যদি রে, এর, কে, কারা এ ধরনের কোনো কিছু যুক্ত না থাকে তাহলে অবশ্যই শূন্য বিভক্তি আছে। যদি শূন্য বিভক্তি থেকে থাকে তাহলে সেটা অবশ্যই কর্তৃবাচ্য হবে। কিন্তু মনে রাখতে হবে এই কর্তৃবাচ্যের সাথে যদি তুমি বাক্যের মধ্যে দেখতে পারো সে বই পড়িতেছে বা আমি বই পড়িতেছি, আমি যদি এই কথাটি বলে থাকি তখন কিন্তু সেটা কর্মবাচ্য হয়ে যাবে,
কেন কর্মবাচ্য হবে? মনে রাখবে, যদি কোনো কর্তৃবাচ্যের মধ্যে আমাদের কর্ম বর্তমান থাকে তাহলে কিন্তু সেখানে কিন্তু আমাদের কর্মবাচ্যে কিন্তু রূপান্তরিত করা সম্ভব হয়। যদি সেটা না থাকে তাহলে সেটাকে আমরা ভাববাচ্যে রূপান্তরিত করব। তার মানে কি, তুমি খুব ভালো করে যদি দেখো এই রূপান্তরের ভঙ্গিটা, যে আমরা এখানে লক্ষ্য করছি যে আমাদের এখানে কিন্তু কর্ম নেই। আগের থেকে বোঝার চেষ্টা করো কি বলছি। আমাদের রূপান্তর প্রয়োজন হয়, আমাদের প্রয়োজন হয় এটা কোন বাচ্চে রয়েছে সেটাকে দেখার। এটা আমরা দেখে নিলাম এটা কর্তৃবাচ্যে রয়েছে। কেন রয়েছে? কারণ কর্তার শূন্য বিভক্তি রয়েছে এবং আমাদের কিন্তু কর্ম নেই। ঠিক আছে, সেজন্য একটা বিষয়। দ্বিতীয় যে বিষয়টা তোমাকে পরিবর্তিত রূপে তুমি দেখতে হবে, তোমাকে যদি সেকেন্ড স্টেপ ফলো করতে হয়, পরিবর্তন কিসে হবে, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে, তুমি কিন্তু কখনোই এটা কর্ম হবে না। কেন কর্ম হবে না? তুমি যদি এখানে দেখো, এখানে কি দিয়ে প্রশ্ন করলে তুমি কিন্তু উত্তর পাবে না। বুঝলে? কি দিয়ে প্রশ্ন করলে কোনো উত্তরের জায়গা নেই, কাকে দিয়ে প্রশ্ন করলে কোনো উত্তরের জায়গা নেই। তার মানে কি হলো, যেহেতু কর্ম নেই তার জন্য এটি ভাববাচ্য হবে যখন তুমি রূপান্তর করবে। যখন তুমি রূপান্তর করবে। সেকেন্ডটায় চলে যাই। কর্তৃবাচ্যের পরে আসছে আমাদের কর্মবাচ্য। কর্মবাচ্যে কি কি লক্ষ্য রাখবো আমরা? কর্মবাচ্যে দেখো কি বলছে, কর্মই বাক্যের প্রধান হবে। কে হচ্ছে? কর্মই বাক্যের প্রধান হচ্ছে। আগেরটার ক্ষেত্রে কর্তার ক্ষেত্রে কি দেখেছিলাম? কর্তার ক্ষেত্রে অর্থাৎ কর্তৃবাচ্যের ক্ষেত্রে কর্তাই কিন্তু প্রধান এবং ক্রিয়া কিন্তু কর্তার অনুসারে হচ্ছে। ঠিক তেমনই ভাবে কর্মবাচ্যের ক্ষেত্রে কর্মই প্রধান, কর্মের দ্বারাই কিন্তু আমাদের ক্রিয়া অনুসরিত হচ্ছে। দেখো ক্রিয়া কিন্তু কি হচ্ছে, দেখো আমাদের কর্মের অনুগামী। ক্রিয়া কার অনুগামী? আমাদের কর্মের অনুগামী। খুব ভালো করে মাথায় রাখতে হবে। কখনো প্রশ্ন দিতেই পারে তোমাকে যে কর্তৃবাচ্যের ক্ষেত্রে ক্রিয়া কার অনুগামী বা কর্মবাচ্যের ক্ষেত্রে ক্রিয়া কার অনুগামী। তোমাকে মনে রাখতে হবে কর্তৃবাচ্যের ক্ষেত্রে কর্তার অনুগামী, অর্থাৎ কর্তৃবাচ্যের ক্ষেত্রে আমাদের কর্তাকে ফলো করছে, কর্মবাচ্যের ক্ষেত্রে কর্মকে ফলো করছে। কারণ সেখানে যে বাক্যটি রয়েছে সেখানে কর্তৃবাচ্যের ক্ষেত্রে কর্তাই প্রধান এবং কর্মবাচ্যের ক্ষেত্রে কর্মই প্রধান। সাধারণ বাংলা বেসিক্যালি তাকে আমরা কি বলছি? তাকে আমরা কর্মবাচ্য বলছি। এবং কর্মবাচ্যে আমাদের কিন্তু তৃতীয়া বা করণকারকের বিভক্তি দ্বিতীয়া এবং ষষ্ঠীতে রূপান্তরের সময় এই বিভক্তিগুলো যুক্ত করতে হয়। পুলিশ কর্তৃক চোর ধৃত হলো। কর্তৃক কথার অর্থ হচ্ছে গিয়ে দ্বারা, পুলিশের দ্বারা চোরটি ধরা হইয়াছে বা হয়েছে এ কথাটি প্রেজেন্ট করার ক্ষেত্রে কিন্তু ব্যবহৃত হচ্ছে। এটা আমাদের কর্মবাচ্যের একটি উদাহরণ। ঠিক আছে, 3 নম্বরে চলে যাব, সেটা হচ্ছে ভাববাচ্যের ক্ষেত্রে উদাহরণে বা ভাববাচ্য কাকে বলা হয়ে থাকে। খুব ভালো করে দেখবে, ভাববাচ্যে ক্রিয়ার অর্থই প্রধান। ক্রিয়ার অর্থ এখানে প্রধান, কর্তা প্রধান নয়, কর্ম প্রধান নয়, ক্রিয়ার যে অর্থ রয়েছে সেটাই এখানে প্রধান। এবং ক্রিয়াটি খুব ভালো করে উল্লেখ্য, এটা তুমি কোনো বইয়ে কিন্তু সাধারণত ভাবে, আমাদের এখনকার দিনে কোনো বইয়ে সাধারণত ভাবে তুমি পাবে কিনা জানি না, যে ক্রিয়াটি কিন্তু এখানে সমাপিকা হয়। সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়ার যদি কারোর ধারণা না থেকে থাকে, আমি তোমাদের বলে দিই, ক্রিয়া সাধারণত আমরা সমাপিকা এবং অসমাপিকা রূপে পাই। ঠিক আছে, সমাপিকা ক্রিয়া কি জিনিস হয়ে থাকে? যার কাজটি শেষ হয়ে গেছে, তুমি পড়তে বসো, ঠিক আছে, সে বাড়ি এলো, এলোতে শেষ করে দিচ্ছি। সে ফুল দাঁড়াও 1 মিনিট, সে জল নিয়ে বাড়ি গেল। ঠিক আছে, এখানে যে বিষয়টা লক্ষ্য করার মতো তোমাকে মনে রাখতে হবে, সমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে আমাদের ক্রিয়ার ভাব সম্পূর্ণ হয় বা ক্রিয়া সম্পূর্ণ থাকে, সম্পূর্ণরূপে ভাব প্রকাশ করে। সে চলে গেছে, তার পরীক্ষা হয়ে গেছে, সে কাজটি সম্পন্ন করলো, সে বাড়িতে এলো, সে মাঠে দৌড়াচ্ছে, এ ধরনের বিষয়বস্তু আমরা প্রেজেন্ট করছি। কিন্তু দেখো এই যে সে জল নিয়ে বাড়ি গেল, এই যে গেল কথাটায় ভাব সম্পূর্ণ করলেও নিয়ে কথাটিও ক্রিয়া, কিন্তু এর ভাব দেখো সম্পূর্ণ হচ্ছে না, পূর্ণ ভাব প্রকাশ করছে না। মনে হচ্ছে এরপরে আরো কিছু বলার বাকি রয়েছে বা করার বাকি রয়েছে। যদি কোনো ক্রিয়ার ক্ষেত্রে এরকম ধরনের ভাব প্রকাশ করে যেখানে ক্রিয়ার ভাব সম্পূর্ণরূপে প্রকাশ হয়নি বা ক্রিয়া সম্পূর্ণ নয়, এরপরেও কিছু করার আছে বা বলার আছে। সে বই নিয়ে বাজারে গেল বা সে থলে নিয়ে বাজারে গেল। এই যে থলে নিয়ে,
নেওয়ার পরে দেখো, আমি যদি কথাটাই বলি যে সে থলে নিয়ে এরপরে দেখো কিছু বলার বা কিছু শোনার বাকি থেকে থাকে, যদি এরকম কোনো ক্রিয়া তোমার সামনে আসে তাহলে বুঝতে হবে সেটা অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া হবে এক্ষেত্রে যখন ভাববাচ্যের কথা বলছি আমরা, সবসময় মনে রাখবে সেক্ষেত্রে আমরা কি পাবো, সেখানে আমরা সমাপিকা ক্রিয়া পাবো। আরেকটা বিষয় তুমি যদি লক্ষ্য করো, তার নিচেই দেখো লেখা আছে কি, এটা কিন্তু অকর্মক হবে, অর্থাৎ আমাদের যে ভাববাচ্য হয় সেটা কিন্তু কর্মহীন হয়, কর্মহীন হয়। অর্থাৎ তুমি বাক্যে যাকে তুমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করছো সেই বিষয়টা তোমার কাছে কিন্তু প্রেজেন্ট থাকে না ভাববাচ্যের ক্ষেত্রে। তার মানে কি, যেখানেই তুমি কর্ম দেখতে পাবে না সেটা কিন্তু অবশ্যই ভাববাচ্য হবে। আরেকটা কি থাকবে, সেখানে ক্রিয়ার প্রাধান্য থাকবে এবং আমাদের যে ক্রিয়াটি আছে সেটি সমাপিকা ক্রিয়া হবে। ভাববাচ্যের ক্ষেত্রে কি কি মাথায় রাখবে, ভাববাচ্যের ক্ষেত্রে ক্রিয়া প্রধান হয়, বাক্যে প্রথমত দেখে নেবে যে কর্তায় কোন বিভক্তি আছে, যদি শূন্য বিভক্তি থাকে তাহলে অবশ্যই সেটা কর্তৃকারক, যদি কর্ম থাকে, যদি শূন্য বিভক্তি থাকার পরেও কর্ম থাকে তখন বুঝতে হবে সেটা কিন্তু কর্মবাচ্য। যদি তারপরেও দেখো যে আমাদের কর্ম বাদ গেছে তাহলে সেটা তোমাকে বুঝতে হবে, অর্থাৎ কর্ম নেই তাহলে সেটা তোমাকে কি বুঝতে হবে, সেটা ভাববাচ্য। ভাববাচ্যের ক্ষেত্রে আর কি কি মাথায় রাখবে, যে ক্রিয়া হবে সমাপিকা ক্রিয়া, অর্থাৎ কর্তা আমাদের যে ক্রিয়ার ভাব রয়েছে সেটা সম্পূর্ণরূপে প্রকাশ পাবে। আরেকটা যেটা মাথায় রাখতে হবে, আমাদের বাচ্চে কিন্তু সেখানে কর্ম থাকে না, অর্থাৎ অকর্মক হয় বিষয়টা, ঠিক আছে। আরেকটা বিষয়, ছোট একটা বিষয় মাথায় রাখবে, ব্যাকরণে ক্রিয়ার অন্য নাম কিন্তু ভাব, এজন্য এই বাচ্যকে আমরা ভাববাচ্য বলে থাকি। ভাববাচ্যে কর্তায় ষষ্ঠী বা সম্বন্ধে এটা তোমাদের আপাতত দরকার নেই। মহাশয় কোথায় থাকা হয় এটা হচ্ছে ভাববাচ্যের একটা লক্ষণ। তোমাকে খাইতে হইবে, আমাদের উদাহরণগুলো সাধু ভাষায় রয়েছে, বা তোমাকে খেতে হবে, এটা একটি ভাববাচ্যের কিন্তু উদাহরণ, ঠিক আছে, বোঝাতে পারলাম আমি। তারপরে চলে যাই, এটা আমাদের একটা লিস্ট যেটার কথা আমি বারবার বলছিলাম যে তোমাদেরকে মাথায় রাখতে হবে। তোমরা এটা দেখে বুঝতে পারবে যে এই চারটা প্লিজ কেউ কপি করবেন না, আমি সকলকে রিকোয়েস্ট করব পড়ার সাহায্যে নি, পড়ানোর সাহায্যে এটা আমার অনেক কষ্ট করা একটা তৈরি করা চার্ট। তো কর্তা, কর্ম এবং আমাদের এটি যেটি রয়েছে সেটা ভাব, ঠিক আছে। এটুকুনি আমি তোমাদের এই জন্যই লিখিনি যাতে অন্য কেউ তুলে নিয়ে ব্যবহার করবে তার জন্য। তো এটাই বলার বিষয়। যাই হোক, সেই বিষয়গুলো আলাদা, তোমরা তোমাদের পড়ার জন্য ব্যবহার করতে পারো। আমাদের যে কর্তৃবাচ্য রয়েছে তার জন্য এটি, কর্মবাচ্য রয়েছে তার জন্য এটি, ভাববাচ্য রয়েছে তার জন্য কিন্তু এই চারটি ব্যবহার হবে, অর্থাৎ নির্দিষ্টভাবে এভাবে প্রত্যেকটার ক্ষেত্রে চারগুলো কিন্তু ব্যবহার হবে। এখানে কি বলছে দেখো, প্রথমে যেটা মনে রাখবে, আচ্ছা এখানটা একটু বলে নি, এটা রূপান্তর নিয়ম। কি নিয়ম? রূপান্তর। আমার মনে হয় চারটা নিচ দিয়ে হয়তো দেখা যাচ্ছে না, তাই না? আমি তোমাদের চারটা না একটা কাজ করব, যখন আমি চারটাকে প্রকাশ করব বলছি, আমি একটা ছোট রিল ভিডিওর মাধ্যমে তোমাদের এই চার্টের যে পুরো অংশটা রয়েছে, আমার এখানে ফটো থাকার জন্য আই থিঙ্ক তোমরা দেখতে পারছো না, আমি যতটুকু আমি এখান থেকে দেখতে পারি না আসলে, তার জন্য রিয়েলাইজ করতে পারি না ঠিক কতটা অংশ দেখা যাচ্ছে না, মনে হয় এত অব্দি অংশ হয়তো দেখা যায় না তোমাদের। যদি এটা হয়ে থাকে দেখি যদি, তাহলে তোমাদের আরেকটা ছোট ভিডিও করে তোমাদের চারটা দিয়ে দেবো, ঠিক আছে। একটু মাথায় রাখবে, কর্তৃবাচ্যের জন্য কি, কর্তৃবাচ্যের জন্য কর্তা প্রধান, কর্মবাচ্যের জন্য কর্মপ্রধান এবং ক্রিয়াবাচ্যের জন্য, এই ভাববাচ্যের জন্য ক্রিয়া প্রধান। আমরা একটু আগে আলোচনা করেছি ভাববাচ্যের ক্ষেত্রে আর কি কি মনে রাখবে, সমাপিকা ক্রিয়া হবে আর অকর্মক হবে বাচ্যটি, ঠিক আছে, বোঝাতে পারলাম। ক্রিয়ার অনুযায়ী কর্তা কিন্তু আমাদের কাজ করে, ক্রিয়া কিন্তু কর্তার অনুযায়ী কাজ করে, এখানে ক্রিয়া কর্মের অনুযায়ী কাজ করে, এখানে কর্ম কিন্তু থাকে না, তোমাদেরকে উল্লেখ করে দিয়েছিলাম আমি। প্রথম এই চারটাকে মনে রাখবে, অর্থাৎ 1 নম্বর পয়েন্ট এটা, 2 নম্বর পয়েন্ট এটা, 3 নম্বর পয়েন্ট এটা, 4 নম্বর পয়েন্ট এটা। মনে রাখবে এটা হচ্ছে রূপান্তর নীতি, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা যদি তুমি বুঝতে পারো বাদ বাকি সমস্ত কিছু বুঝতে পারবে, ঠিক আছে। তারপরে কি বলছে দেখো, এখানে কর্মে কিন্তু এখানে শূন্য বিভক্তি হয়, দ্বিতীয়া এবং ষষ্ঠী বিভক্তি হতে দেখা যায়, ঠিক আছে। কি কি দেখা যাচ্ছে দেখো, এরপরে দেখছে কর্মে এখানে শূন্য কখনো কখনো দ্বিতীয় বিভক্তির ক্ষেত্রে ব্যবহার হতে দেখা যায়, ঠিক আছে। কর্মে এখানে শূন্য বিভক্তি বা দ্বিতীয় বিভক্তির ক্ষেত্রে কিন্তু ব্যবহার হতে দেখা যায়। তার
তারপরে দেখো এখানটায় কোনো কিছু নেই, কারণ আমরা এখানে কর্মকে পাই না। তোমরা যদি উপরের চারটুকু দেখে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে। তাহলে খুব ভালো করে বুঝবে কর্তার ক্ষেত্রে কি হলো, আমাদের যে কর্তৃবাচ্য রয়েছে সেক্ষেত্রে কর্তা প্রধান, ক্রিয়া অনুযায়ী আমাদের কর্তা হচ্ছে, কর্মের শূন্য বিভক্তি দেখতে পারবে, দ্বিতীয়াকে দেখতে পারবে, কখনো কখনো ষষ্ঠী বিভক্তি তুমি এখানে দেখতে পারবে। কর্মবাচ্যের ক্ষেত্রে কর্মে কিন্তু শূন্য বিভক্তি থাকবে, কখনো কখনো আবার দ্বিতীয় বিভক্তিও দেখা যেতে পারে। খুব ভালো করে বুঝবে র এর যে বিভক্তি গুলো ছিল সেগুলোকে আমরা দ্বিতীয় বিভক্তি বলি। ভাববাচ্যের ক্ষেত্রে এরকম কোনো বিভক্তি তুমি দেখতে পারবে না, কারণ সেখানে কর্ম থাকে না, কর্মের তাই বিভক্তিও থাকে না। দুটোর ক্ষেত্রে মনে রাখবে, কর্মের ক্ষেত্রে এবং কর্তৃর ক্ষেত্রে। ঠিক আছে, বোঝাতে পারলাম? এবারে লাস্ট এবং ইম্পর্টেন্ট যেটা পয়েন্ট, যেটা রূপান্তরের কথা বলছিলাম, সেটা ভেরি 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 ইম্পর্টেন্ট, তোমাদের রূপান্তরের ক্ষেত্রে সেটা লাগবে। ঠিক আছে, সেটা হচ্ছে কি কর্তা শূন্য বিভক্তি। যখন আমরা রূপান্তর করব তখন তোমাকে এটা মাথায় রাখতে হবে, কর্তায় শূন্য বিভক্তি হয়। ধরো তুমি কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যে রূপান্তরিত করছো বা ভাববাচ্য থেকে কর্তৃবাচ্যে রূপান্তরিত করছো, যদি এরকম করে থাকো তাহলে তোমাকে মাথায় রাখতে হবে সেখানে কর্তায় শূন্য বিভক্তি করতে হবে। বোঝাতে পারলাম? যখন আমরা কর্মবাচ্য থেকে বা ভাববাচ্য থেকে কর্তৃবাচ্যে আনবো তখন কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের কিন্তু কর্তায় শূন্য বিভক্তি হবে অলওয়েজ। কি হবে? কর্তায় শূন্য বিভক্তি হবে। দ্বিতীয় ক্ষেত্রে এখানে হয়তো অনেকে দেখতে পাচ্ছ, অনেকটা দেখতে পাচ্ছ না। কর্মবাচ্যের ক্ষেত্রে, আমাদের এই কর্মবাচ্যের ক্ষেত্রে কর্তায় তৃতীয়া হবে, কর্তায় তৃতীয়া হবে, কর্তায় তৃতীয়া হবে। খুব ভালো করে বুঝবে, কর্তায় তৃতীয়া হচ্ছে যখন আমি এর রূপ পরিবর্তন করছি, কারণ কর্মবাচ্য থেকে ভাববাচ্যে রূপান্তর করা সম্ভব হয় না। আমাদের সবসময় কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যে রূপান্তরিত করব। কিছু আলাদা ধরনের উদাহরণ হলে সেটা আলাদা কথা, কিন্তু সাধারণত ভাবে আমরা কর্মবাচ্য থেকে ভাববাচ্যে বা ভাববাচ্য থেকে কর্মবাচ্যে রূপান্তর হতে দেখতে পারি না। ঠিক আছে, তাহলে কি মাথায় রাখবো? আমাদের এখানে কর্তায় তৃতীয়া বিভক্তি হবে। কিসে? কর্মের ক্ষেত্রে। কর্মের ক্ষেত্রে কর্তায় তৃতীয় বিভক্তিতে পরিবর্তন করলে আমাদের রূপান্তর সম্ভব। 3 নম্বরে যেটা মাথায় রাখবো, যেটা তোমরা দেখতে পাচ্ছ না, কর্তায় আমাদের দ্বিতীয়া, ষষ্ঠী বা তৃতীয়া বিভক্তি হবে। আমি একটু দেখে উপরে লিখে দিই, এখানে কর্তায় কি হবে, আমাদের ভাববাচ্যের ক্ষেত্রে যদি পরিবর্তন হয় তখন কর্তায় তুমি কি কি রাখতে পারো, তুমি এখানে দ্বিতীয়া রাখতে পারো, তুমি এখানে শূন্য বিভক্তি রাখতে পারো বা ষষ্ঠী রাখতে পারো। দ্বিতীয়া শূন্য বলছি, দ্বিতীয়া এখানে তৃতীয়া বিভক্তি রাখতে পারো, অর্থাৎ দ্বারা দিয়ে হইতে থেকে এই সমস্ত অনুসর্গ বা আমাদের বিভক্তি ব্যবহার করতে পারো, বা আমাদের ষষ্ঠী কিন্তু হতে পারে। ঠিক আছে, মাথায় থাকবে বিষয়গুলো। আমরা যখন রূপান্তর করব তখন এই বিষয়গুলো কর্তার ক্ষেত্রে মাথায় রাখতে হবে। রূপান্তরের ক্ষেত্রে কর্তার বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। ভাববাচ্যের ক্ষেত্রে কর্তার দ্বিতীয়া, ষষ্ঠী বা তৃতীয়া বিভক্তি হবে। কর্মবাচ্যের ক্ষেত্রে কর্তায় তৃতীয়া বিভক্তি হবে। আমাদের কর্তৃবাচ্যের ক্ষেত্রে কর্তায় কিন্তু শূন্য বিভক্তি হবে। খুব ভালো করে বুঝবে। প্রথম প্রথম মনে হবে ভীষণ জটিল, কিচ্ছু বুঝতে পারছি না। চারটা যদি তুমি একবার সময় নিয়ে দেখো বা দেখার চেষ্টা করো সেটা কিন্তু তুমি বুঝতে পারবে। ঠিক আছে, আমি একটু বাচ্য নির্ণয়ের ক্ষেত্রে কিভাবে নির্ণয় করতে হয় সেইটুকুনিতে চলে যায়। আমরা এই অবধি কি কি দেখার চেষ্টা করলাম? বাচ্য কাকে বলে, বাচ্যের কটা প্রকার, কোন বাচ্যের ক্ষেত্রে কিভাবে ক্রিয়া কাজ করছে, কিভাবে কর্তা কাজ করছে সেটা আমরা দেখার চেষ্টা করছি। তার মানে কি হলো, আমরা বাচ্যের কি বাচন ভঙ্গির উপর বাচ্য ডিপেন্ড করছে। 3টে বাচ্য, কর্ম, কর্তৃ এবং ভাববাচ্যকে দেখেছি। কর্তৃবাচ্যের ক্ষেত্রে দেখেছি সেখানে আমাদের কর্তাই প্রধান, কর্তা দ্বারা ক্রিয়া কিন্তু অনুসারিত হচ্ছে, অর্থাৎ কর্তা যেরকম আছে সেই রূপে ক্রিয়া কিন্তু নিজেকে ক্রিয়া করাচ্ছে। ঠিক তেমনই ভাবে কর্মের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, কর্মের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের কর্তার ক্ষেত্রে কিন্তু সেরকম কিছু প্রভাব দেখা যাচ্ছে না, কর্মই এখানে প্রধান এবং কর্ম অনুযায়ী ক্রিয়া কিন্তু অনুসারিত হচ্ছে। তারপরে ভাববাচ্যের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম এখানে কিন্তু কর্ম থাকছে না এবং দেখা যাচ্ছে এখানে ক্রিয়াই প্রধান। এবং আরেকটা বিষয় মনে রাখতে হবে, ক্রিয়া কিন্তু সমাপিকা ক্রিয়া এবং অকর্মক হয়ে থাকে। বিষয়টা মাথায় থাকবে। আর যেগুলো আমাদের মাথায় রাখতে হবে সেটা রূপান্তর রীতি আমরা আরেকটু পরে আরো একটু বেসিক্যালি ভাবে যখন হাতে কলমে করব রূপান্তর রীতিটা বুঝতে পারবো। বাচ্য নির্ণয়, খুব ভালো করে বাচ্য নির্ণয় কি জিনিস হয়, কোন বাক্যে কোন বাচ্য রয়েছে, অর্থাৎ কোন বাক্যকে তুমি কোন বাচ্যের হবে সেটা তুমি ডিফাইন করতে পারবে। একটা যদি সেন্টেন্স আমি তোমাকে দিয়ে দিই যে আমি পড়ছি, আমি খেলছি, আমি বই পড়ছি, আমি স্কুলে যাচ্ছি, আমি ট্রেন ধরছি, তুমি দৌড়ে যাও, আমি যদি এই কথাগুলো প্রত্যেকটা বলে থাকি, এগুলো এক একটা বাক্য, এই প্রত্যেকটা বাক্যই কিন্তু আমাদের বাচ্য নির্ণয় করা সম্ভব। তোমাকে দেখতে হবে কর্তায় কোন বিভক্তি আছে, সেই বাক্যের মধ্যে কর্ম আছে কিনা, যদি কর্ম থাকে তাহলে কর্মবাচ্য, যদি কর্ম না থাকে তাহলে
সেটা ভাববাচ্য। যদি দেখো যে কর্তার মধ্যে শূন্য বিভক্তি রয়েছে তাহলে সেটা কিন্তু কর্তৃবাচ্য রয়েছে। ঠিক আছে, কিভাবে নির্ণয় করব একটু দেখে নাও। প্রথম যে বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে, কর্তায় কোন বিভক্তি আছে সেটা তোমাকে লক্ষ্য রাখতে হবে। যদি কর্তায় শূন্য বিভক্তি থাকে তাহলে অবশ্যই তা কর্তৃবাচ্য হবে। খুব ভালো করে এটা তোমার কর্তৃবাচ্য হোক ভাববাচ্য হোক হোয়াট এভার ইট ইজ, যে কোনো বাচ্য নির্ণয়ের ক্ষেত্রে তোমার এটাই প্রথম রুল। তোমাকে আগে নির্ণয় করতে হবে সেটা কোন বাচ্চে রয়েছে, তারপর তো তুমি আইডেন্টিফাই করতে পারবে যে তারপর কোনটায় ট্রান্সফার করা যায়। কারণ আমি একটু আগেই তোমাদের বললাম, দেখো কর্ম যদি থাকে তাহলে যদি আছে তাহলে অবশ্যই সেটা আমাদের কি হবে, সেটা কিন্তু কর্মবাচ্য হবে। যদি কর্ম না থাকে তাহলে সেটা ভাববাচ্য হবে, সেটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। আমরা যে কোনো বাক্যকে বা বাচ্যকে নির্ণয় করার দুটো রীতিকে ফলো করব। বাচ্যকে নির্ণয় করতে গেলে প্রথমে দেখতে হবে কর্তায় কোন বিভক্তি আছে। কর্তায় যদি শূন্য বিভক্তি তাহলে সেটা কর্তৃবাচ্য। যদি দেখো যে কর্তার ক্ষেত্রে কর্মকে তুমি পাচ্ছ, মানে বাক্যের মধ্যে কর্মকে তুমি পাচ্ছ, যদি বাক্যে কর্ম থাকে এবং কর্মই যদি প্রধান ভূমিকা পালন করে তাহলে সেটা কি হয়ে যাবে, আমাদের কর্মবাচ্য হবে। যদি কর্মবাচ্যের মধ্যে কোনো বাক্যের মধ্যে কর্মকে না পাও তখন সেটাকে কিন্তু আমরা ভাববাচ্যে রূপান্তরিত করব বা ভাববাচ্য হবে। এটুকুনি মাথায় রাখতে হবে। এটা হচ্ছে নর্মাল আমাদের আইডেন্টিফাই প্রসেস। একটু উদাহরণ করলে বেসিক্যালি বিষয়টা বুঝতে পারবে। প্রথম যে উদাহরণটাকে আমরা রাখার চেষ্টা করেছি, যে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখেছেন, খুব ভালো করে বুঝবে। রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখেছেন, এখানে রবীন্দ্রনাথ ঠাকুরে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরে কিন্তু আমরা শূন্য বিভক্তি রয়েছে, এটা কিন্তু কর্তা। কিভাবে নির্ণয় করবে তুমি দেখো। তোমার মনে হতে পারে যে আমরা এত কিছু করে একটা বাচ্চাকে নির্ণয় করব, প্রথম প্রথম তোমাকে এতটুকু করতে হবে, তারপরে দেখবে চোখের দেখায় তুমি বুঝতে পারছো যে তুমি কি করতে চাইছো। আমি বোঝাতে পারলাম? প্রথম প্রথম তোমাকে আইডেন্টিফাই করতে হবে, করতে কিভাবে হয় সেটা শিখতে হবে। কে রচনা করেছেন? রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের পরে কি কোনো র, এর, কে এ ধরনের কোনো শব্দ বা শব্দগুচ্ছ বা বিভক্তিগুচ্ছ তুমি দেখতে পাচ্ছ? তার মানে কি হলো, কর্তা কিন্তু শূন্য বিভক্তি রয়েছে, অর্থাৎ কোনো ধরনের কোনো বিভক্তি যুক্ত নেই। তাহলে তোমার মনে হতে পারে হঠাৎ করে তার মানে আমাদের এটা কর্তৃবাচ্য হয়ে গেল। না, কেন হবে না? তারপরে দেখো কি বলছেন, যে আমাদের এই রবীন্দ্রনাথ কি লিখেছেন সেটা তোমাকে লক্ষ্য করতে হবে। রবীন্দ্রনাথ কি লিখেছেন সেটা আমাদের লক্ষ্য করতে হবে। রবীন্দ্রনাথ দেখো লিখেছেন কি? গীতাঞ্জলি। কি লিখেছেন? গীতাঞ্জলি। কর্ম রয়েছে, তার মানে কি হলো, তার মানে আমরা এটাকে কর্মবাচ্যে রূপান্তরিত করতে পারবো। রূপান্তর রীতি, বুঝবে কি বললাম। রবীন্দ্রনাথ আবার একটু দেখাই আমি তোমাদের যে কি বলতে চাইছি, বেসিক্যালি বিষয়টা একটু দেখবে। রবীন্দ্রনাথ কি রচনা করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখেছেন। আমি এটাকে রূপান্তর করব। আমাকে দেখতে হবে যে কে লিখেছেন, এখানে শূন্য বিভক্তি আছে, তার মানে কর্তা রয়েছে। এইবারে আমার এটাকে রূপান্তর করতে হবে। আমি রূপান্তর করার সময় কি লক্ষ্য রাখবো, যে কি দিয়ে প্রশ্ন করলে কি আমার উত্তর আসছে, মানে আমার বাক্যে কি কর্ম আছে। যদি কর্ম থাকে তাহলে সেটা কি বলতো, আমাদের কর্মবাচ্যে রূপান্তর করা সম্ভব। কিসে রূপান্তর করব? কর্মবাচ্যে রূপান্তর করব। তোমাকে মাথায় রাখতে হবে যে যে কর্মের বাক্যের ক্ষেত্রে আমাদের কর্ম রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমাদের কর্মবাচ্য হবে। যদি কর্ম না থেকে থাকে তাহলে সেটা অবশ্যই ভাববাচ্যের ক্ষেত্রে হবে। ঠিক আছে, যদি আমি এটাকে কর্মবাচ্যে রূপান্তর করতে চাই তাহলে আমাদের দেখো কিছু একটাকে যুক্ত করতে হবে, সেটা হচ্ছে বিভক্তি। আমি তোমাদের রূপান্তরিতের কিছু নিয়ম দেখিয়েছিলাম, একটু আগের পেজে চলে গেলে তোমরা দেখতে পারবে যে কর্মবাচ্যের ক্ষেত্রে আমাদের কর্তায় কিন্তু তৃতীয়া বিভক্তি যুক্ত করতে হবে। আমি যদি কোনো একটা বাচ্যকে কি করতে চাই, আমি কোনো একটা বাচ্যকে নির্ণয় করতে চাই কি হিসাবে, যে কোনো একটা বাচ্যকে দেখতে পাচ্ছ, আই থিঙ্ক এইটুকুনি জায়গা, এখানে লেখা আছে কর্তায় তৃতীয়া বিভক্তি। খুব ভালো করে বুঝবে, কর্তায় তৃতীয়া বিভক্তি আমি যদি এটা লিখে থাকি, ঠিক আছে, এটা লেখা আছে কিসের? আমাদের কর্মক্ষেত্রে, অর্থাৎ কর্মবাচ্যের ক্ষেত্রে লেখা আছে। এবার তোমাকে একটু যদি তুমি পরের পেজে চলে যাও, যে আমাদের কি করতে হবে, তার মানে আমাদের কিন্তু তৃতীয়া বিভক্তিকে যুক্ত করতে হবে। কাকে যুক্ত করতে হবে? আমাদের তৃতীয়া বিভক্তি। তৃতীয়া কি জিনিস হয়ে থাকে? আমাদের দ্বারা হতে পারে, দিয়ে হতে পারে, বা আমাদের কর্তৃক হতে পারে, যে কোনো একটা তুমি দিয়ে এটাকে কিন্তু আমাদের প্রপারলি কিসে করতে পারো, কর্মবাচ্যে রূপান্তরিত করতে পারো। ঠিক আছে, তার মানে কি হলো, আমাদের এখানে এটা লিখবো আমরা
যে রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি লিখেছিলেন, লেখা হয়েছে বা হয়েছিল, যে কোনো একটা তুমি দিতে পারো। তার মানে কি হলো, এটা আমাদের প্রপারলি কিন্তু আমরা কি করলাম, কর্মবাচ্যে এটাকে রূপান্তরিত করলাম। এটা যদি একটু জটিল লেগে থাকে, আমি তোমাদের একটু ছোট উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব আরেকটাকে। সেটা হচ্ছে আপনি কোথায় থাকেন। খুব ভালো করে বুঝবেন, আপনি কোথায় থাকেন। আমি যদি এই কথাটা তোমাকে জিজ্ঞেস করি, খুব ভালো করে প্রথমে দেখবে যে কোন বাচ্চে আছে সেই বিষয়টাকে আমরা দেখার চেষ্টা করব। ঠিক আছে, আমি অন্য একটা কালি নিয়ে নিই। আপনি কে দেখো, কোথায় থাকেন, আছেন বলা ভুল, কোথায় থাকেন। আমি যদি এই কথাটি তোমাকে জিজ্ঞেস করে থাকি, তার মানে আমি তোমাকে কোনো প্রশ্ন করছি, এবং তোমাকে মাথায় রাখতে হবে যে এখানে কোনো কর্ম আছে কিনা সেটা লক্ষ্য রাখতে হবে। সাধারণত ভাবে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের কর্তৃবাচ্য। কি দেখতে পাচ্ছি, কর্তৃবাচ্য। এবং যেটা রূপান্তরিত করব সেটা কি হবে, তাহলে কিভাবে বুঝবো? তুমি খুব ভালো করে আগে প্রশ্ন করো বাচ্চকে, যে তাকে কি দিয়ে প্রশ্ন করলে তুমি উত্তর পাচ্ছ। যদি কি দিয়ে প্রশ্ন করে উত্তর না পেয়ে থাকো, এখানে আমরা দেখতে পাচ্ছি কর্তায় কি আরো একবার শূন্য রয়েছে, কর্তায় শূন্য বিভক্তি রয়েছে। আমাদের এখানে কর্ম নেই। কর্ম যদি না থাকে আমরা কি বলেছিলাম, ভাববাচ্যে। মনে রাখবে, বাক্যের ক্ষেত্রে যদি কর্ম না থাকে তাহলে সেটা ভাববাচ্যে রূপান্তরিত হয়, যদি কর্ম থাকে তাহলে সেটা আমাদের কর্মবাচ্যে রূপান্তরিত হয়। এবং প্রত্যেকটা বাচ্যের ক্ষেত্রে মনে রাখবে, প্রত্যেকটা বাচ্যের ক্ষেত্রে প্রত্যেকটা বাচ্যকে একত্রে রূপান্তরিত করা সম্ভব হয় না। মানে এই যে কর্মবাচ্যকে দেখলে, কর্মবাচ্যের ক্ষেত্রে যদি কর্ম থাকে তাহলে সেটা কখনোই ভাববাচ্যকে রূপান্তরিত করা যাবে না। ঠিক তেমনই ভাবে ভাববাচ্যে যেহেতু কর্ম থাকে না, তার মানে সেটাকে কর্মবাচ্যে রূপান্তরিত করা যাবে না। তার মানে কি হলো, কর্মকে ভাববাচ্যে রূপান্তরিত করা যায় না, ভাববাচ্যকে কর্মবাচ্যে রূপান্তরিত করা যায় না। ঠিক আছে, কিন্তু কর্তৃকে কর্মবাচ্যে রূপান্তরিত করা যায়, আবার ঠিক কর্তৃকে ভাববাচ্যে রূপান্তরিত করা যায়, আবার ভাববাচ্যকে কর্তৃবাচ্যে রূপান্তরিত করা যায়, কর্মবাচ্যকে কর্তৃবাচ্যে রূপান্তরিত করা যায়। কিন্তু কর্ম এবং ভাববাচ্যকে রূপান্তরিত করা যায় না একে অপরের সাথে অল্টারনেটিভ ভাবে। আস্তে আস্তে বিষয়গুলো আরো একটা দুটো ক্লাস নিলে ক্লিয়ার হয়ে যাবে। এখানে যেহেতু তার মানে আমাদের কি নেই, কর্ম নেই, তার মানে ভাববাচ্য এখানে রূপান্তরিত করতে হবে। এইবারে তোমাকে যেটা লক্ষ্য রাখতে হবে সেটা তোমাকে আরো একবার চার্টে চলে যেতে হবে, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ না। ঠিক আছে, আমাদের এখানে চার্টে কিন্তু লেখা আছে, যখন আমরা এই ভাববাচ্যের কথা বলছি তখন এখানটা দেখো লিখেছিলাম কর্তার দ্বিতীয়া ষষ্ঠী বা তৃতীয়া বিভক্তি ব্যবহৃত হবে। এবার আমরা দেখে নেব যে আমাদের কর্তায় কোন বিভক্তি আছে। কর্তায় কি আমাদের শূন্য বিভক্তি ছিল, তার মানে আমরা দ্বিতীয়া বা ষষ্ঠী বা তৃতীয়া এ ধরনের কোন ধরনের একটা বিভক্তি আমরা এখানে ব্যবহার করতে পারি। তাহলে আমি এটাকে কি করব, দ্বিতীয় বিভক্তি যদি ব্যবহার করি, তুমি যদি খুব ভালো করে লক্ষ্য করো, সেখানে আমরা র বাই এ পাই। তাহলে আমরা লিখব আপনার কোথায় থাকা হয়। আমরা যত প্র্যাকটিস করব বিষয়গুলো আমাদের কাছে আরো অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। প্রথম প্রথম জটিল বলে বারবার করে বলছি, প্রথম প্রথম জটিল বলে মনে হবে। খুব ভালো করে দেখো, আমরা এখানে র বিভক্তি ব্যবহার করেছি, অর্থাৎ আমাদের কিন্তু এটা ভাববাচ্যে রূপান্তরিত হয়েছে। এবং আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এটা যে আমরা এখানে দ্বিতীয়া বিভক্তি ব্যবহার করেছি। এইবারে তার পরেরটাতে দেখো যে কোন কালি নেওয়া যায়, আমি হলুদ নিলাম। ঠিক আছে, তারপরেরটাতে দেখো কি বলছে, আমার এখনো বইখানি পড়া হয় নাই। খুব ভালো করে দেখো, আমার এখনো বইখানি পড়া হয় নাই। আমি যদি এ কথাটি তোমাকে বলে থাকি, তোমাকে বুঝতে হবে আমার এখনো বইখানি পড়া হয় নাই কোন বাচ্চা রয়েছে। তোমাকে তার মানে দেখতে হবে এখানে কর্ম আছে কিনা। আমার তো শূন্য রয়েছে, কিন্তু বাক্যে কি কর্ম আছে? আমার কি পড়া হয় নাই, কি দিয়ে প্রশ্ন করলে বাক্যে উত্তর পাওয়া যাচ্ছে, তার মানে এখানে কর্ম রয়েছে, তার মানে আমাদের এটা কিন্তু কর্মবাচ্য। বেসিক্যালি সেন্টেন্সটা কর্মবাচ্যে রয়েছে। এইবারে সেকেন্ড স্টেপ আমরা কি দেখবো, তাহলে যদি কর্মবাচ্যে থাকে আমরা কিসে রূপান্তরিত করতে পারি। আমরা কিন্তু কর্মবাচ্য থাকলে কখনোই ভাবে রূপান্তরিত করতে পারবো না। কিসে পারবো না, ভাবে পারবো না। তার মানে কিসে রইলো, শুধুমাত্র আমরা কেবলমাত্র কর্তৃবাচ্যে করতে পারি। ঠিক আছে, এইবারে তোমাকে মনে রাখতে হবে, আমরা যখন কর্তৃবাচ্যে করব সেখানে কেবলমাত্র কর্তার ক্ষেত্রে শূন্য বিভক্তি থাকবে, আর কিচ্ছু থাকবে।
কি থাকবে? শূন্য বিভক্তি থাকবে। যদি তাই হয়ে থাকে তার মানে আমাকে এর সাথে থাকা র এর বিষয়গুলোকে বাদ দিতে হবে। আমি এখানটায় কি লিখবো তাহলে? আমি এখনো বইখানি পড়ি নাই। বোঝাতে পারলাম? আমি এখনো বইখানি পড়ি নাই, এটা হচ্ছে গিয়ে আমাদের কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যে রূপান্তর।